আমাদের ইন্দ্রিয়ের ক্ষমতা তৈরি হয়েছে আমাদের প্রয়োজনের কথা মাথায় রেখে। পেঁচার মতো চোখ বা বিড়ালের মতো কান আমাদের নেই, কারণ এই দুটোরই তেমন প্রয়োজনও আমাদের নেই। যে জিনিস নিয়ে আমরা গর্ব করতে পারি তা হলো আমাদের মস্তিষ্ক, এবং সেই কারণেই মস্তিষ্ক মাঝে মাঝে আমাদের জানান দেয় চোখ আর কানের উপর অতটাও ভরসা করতে নেই। শুনতে থাকুন সৌমিত্র বিশ্বাসের কাহিনী মায়া। বাড়িটা দেখেই চোখ জুড়িয়ে গেল। নদীর একদম ধারে পাঁচিল ঘেরা উঁচু লোহার ফটক দিয়ে ঢুকলে সামনে অনেকটা জায়গা নিয়ে বাগান। তার মাঝখান দিয়ে লাল মোড়ামের রাস্তা চলে গেছে শটান সাদা চওড়া সিঁড়ি অবধি। বেশ খানিকটা উঠে বাড়ির ভেতরে ঢুকতে হয়। স্বাতী বলে উঠল, ওয়াও, দেখেছো? ভাস্করদা একটু বাড়িয়ে বলেনি। ভাস্কর এটারই হদিশ দিয়েছিল। ফলতার কাছে খুব সুন্দর একটা জায়গা আছে, দেখতে পারিস। দোল, পরদিন হোলি আর তারপর গুড ফ্রাইডে মিলিয়ে মোট পরপর 5 দিন ছুটি। আমি আর স্বাতী প্ল্যান করছিলাম কাছাকাছি যদি কোথাও ঘুরে আসা যায়, কিন্তু আমরা যা ভেবেছি অন্য লোকেরা গতকালই তা ভেবে ফেলেছে। ফলে সর্বত্রই ছোট সেতুরি। হাল ছেড়ে দেওয়ার মুখে ভাস্করের অফারটা পেয়ে নড়ে চড়ে বসলাম। কিরকম? ফলতা এক্সপোর্ট জোনের নাম শুনেছিস তো? তার ঠিক বাইরেই নদীর ধারে শাহাদের পুরনো জমিদার বাড়ি। সাহা মানে? আরে গড়িয়াহাটের একদম মোড়ের ওপর সাহা প্যালেস দেখিসনি? যার একতলার এক পাশে জুয়েলারির দোকান আর অন্য পাশে স্টেট ব্যাংকের এটিএম। খেয়াল করিনি, যাই হোক আগে বাড়ো। তো ওই শাহাদের সম্পত্তির কোনো মা বাপ নেই। 200 বছর ধরে মদ বেচছে বস। তারপর আরও নানা দিকে নানা ব্যবসা বাড়িয়েছে। দাঁড়া দাঁড়া, মদের সাহা মানে সল্ট লেকে দি এরিয়েল বলে যে ঝিনচাক রেস্তোরাঁটা? হ্যাঁ, ওরাই। কলকাতায় থাকলেও এদিক সেদিক যে আরও কত প্রাসাদ করে রেখেছে ঠিক নেই। আচ্ছা, অনেকদিন আগে মৌটুসি বলে একটা বাচ্চাকে বলি দেওয়া হয়েছিল। তখন এক বিমলেন্দু সাহার নাম জড়িয়েছিল। সে কি এই সাহা প্যালেসদেরই কেউ? হ্যাঁ, তোমার মনে আছে? প্রায় বছর 12 আগেকার ঘটনা। এনিওয়ে, ফলতায় ওদের একটা প্রপার্টি রয়েছে, খালি পড়ে থাকলেও ওয়েল মেনটেন্ড। পুরোটা নিয়ে থাকতে পারবি। যাবি তো বল, ব্যবস্থা হয়ে যাবে। তুই দেখেছিস? বহুবার। অসাধারণ স্পট। কেয়ারটেকার নিরঞ্জন আছে, কোনো অসুবিধা হবে না, বললেই রান্নাবান্না করে দেবে। তাছাড়া খানিকটা এগুলো একটা 3 স্টার হোটেলও আছে, মডারেট চার্জ। ভেবে দেখ। স্বাতীর মুখ দেখে মনে হচ্ছে ওর খুব একটা ইচ্ছে নেই। আমি বললাম, সে না হয় হলো, কিন্তু বিয়েটা মানে খুব এক্সপেন্সিভ হলে। আরে কিচ্ছু লাগবে না। শাহাদের সঙ্গে আমার যে সম্পর্ক, তাতে আমার বন্ধু পয়সা দিতে চাইছে শুনলে তেড়ে মারতে আসবে। তবে হ্যাঁ, খাওয়াটা তো নিজের। আচ্ছা, মৌটুসির ঘটনাটা কি ওই বাড়িতেই হয়েছিল? সে আমি কি করে বলবো? দেখো, 12 বছর আগের ঘটনা। তোমাদের যদি খুঁতখুঁতানি থাকে তাহলে ভেবে দেখো। তাড়াহুড়ো তো কিছু নেই। না মানে তা নয়, আসলে কেমন একটা লাগছে। লাগছে মানে কি? ভয়? ধরো ওই বাড়িতেই মৌটুসির কেসটা হয়েছিল, তো সে কি ভূত হয়ে তোমাদের ঘাড় মটকাবে? ধ্যাত, আমি তাই বলেছি। আর ঠিক আছে, একটু ভেবে নি। গেলে তুই অ্যারেঞ্জ করে দিবি তো? ইয়েস স্যার। তোদের এই কসবা থেকে গাড়িতে খুব বেশি হলে ঘন্টা 1.5। সকাল সকাল বেরিয়ে পড়তে পারলে ভালো, আমতলার জ্যামটা অ্যাভয়েড করা যাবে। কিন্তু খুব সকাল সকাল বেরোনো গেল না। আগের দিন সন্ধ্যাবেলা অফিসে খবর এলো জোকায় যে সাইটে আমাদের কাজ চলছে সেখানে একটা গন্ডগোল হয়েছে। ফলে আমাকে সেখানেই সারা রাত কাটাতে হলো। অবশ্য গাড়ি বুক করাই ছিল,
সেটা নিয়েই স্বাতী আর মৌরি সকাল সকাল সাইটে চলে এলো। তাও সব ঝামেলা মিটিয়ে আমার বেরোতে একটু দেরি হয়ে গেল। যখন পৌঁছালাম বেলা 11:30। রন্টু হর্ন দিতেই নিরঞ্জন গেট খুলে দিল। বাঁদিকেই গাড়ি রাখার জায়গা। নিরঞ্জন ব্যাগ নিয়ে আগে আগে চলল, পেছনে আমরা। হাঁটতে হাঁটতেই মৌরি বলে উঠল, বাবা বাবা দেখো বাড়িটা কিরকম দুহাত বাড়িয়ে আমাদের ডাকছে। ঠিকই, বাড়িটা সোজা উঠে রয়েছে, আর দুপাশে হাফ সার্কেল হয়ে টানা বারান্দা আর সার সার খিলান। একদম উপরে একটা চিলে কোঠার ঘর, তাতে পাশাপাশি দুটো গোল জানলা। চোখের মতোই লাগছে বটে। 8 বছর হলেও আমাদের মেয়েটা বড় কল্পনাপ্রবণ। গাছপালার মধ্যে মূর্তি, মেঘের মধ্যে বাড়িঘর, মানুষজন দেখতে পায়। এমনকি যখন একলা থাকে তখনও নাকি জুলি, বুলি, সেন্দুর, ভেন্দুর সব নানা বন্ধু ওর সঙ্গে থাকে, খেলাও করে। একদম নিজস্ব একটা জগৎ, যেখানে আমাদের কোনো নিয়মই খাটে না। মাঝে মধ্যে খুব ইচ্ছে করে ওর সঙ্গে ওই জগতে ঢুকে যেতে। বাবা সিংহের পিঠে চড়বো বলেই মৌরি ছুট দিল সামনে। সিঁড়ির ঠিক মুখেই দুপাশে দুটো পেল্লায় পাথরের সিংহ। বাগানের একপাশে একটা পুকুর, বেশ বনেদিয়ানার ছাপ চারপাশে। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে যাব, আর সেই সময় সিংহের পিঠ থেকে মৌরি আপন মনেই বলে উঠল, একটা দিদি। তারপর এমনভাবে মুখ তুলে তাকালো যেন একজন কেউ সিঁড়ি দিয়ে নেমে আসছে। সে যেন নেমে পাশে বাগানের দিকে চলে গেল। মৌরির মতো আমিও তাকিয়েছিলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। কেবল নদীতে একটা পালতোলা নৌকা, আর বাগানের একদম ধারে নদীর তীর ঘেঁষেই একটা ভাঙা পরিত্যক্ত ঘর। গা বেয়ে লতাপাতা উঠে ধ্বংসস্তূপ করে রেখেছে। কেন জানি না, আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল ওই ঘরটা দেখে। যেন কোনো অশুভ নিহিত রয়েছে ওর মধ্যে। থ্যাঙ্কস টু ভাস্করদা, জায়গাটা ফাটাফাটি। একটু গুছিয়ে নিই, ওকে ফোন করো। মৌরির কথাটা হয় ও শোনেনি, নইলে খুশির চোটে ভ্রুক্ষেপ করেনি। কিন্তু আমার নিজের খুবই অস্বস্তি লাগছে। একটা শব্দ আসছে কোথাও থেকে, যেন অনেকে মিলে কথা বলছে। কেউ একজন খুব জোরে চেঁচিয়ে উঠল। কান খাড়া করে শুনতে গেলাম। সব ভোঁ ভোঁ, আর কেউ নেই। দোতলার দিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করলাম। মাথা নাড়ল নিরঞ্জন। আপনারা ছাড়া কেউ নেই, মালিক বাইরের কাউকে ভাড়া টাড়া দেন না। আমরা মালিককে চিনিও না, কিন্তু ভাস্করের সুবাদেই বোধহয় দুটো ঘর বরাদ্দ। একটা ঘরে ব্যাগ 3টে রাখা হলো, ড্রেস চেঞ্জ সব এ ঘরে। অন্যটায় আমরা থাকব। পুরনো দিনের পালঙ্কটার উপরে চাইলে বোধহয় ফুটবলও খেলা যায়। জানলার ধারে রাখা আরামকেদারায় বসে বাইরে তাকালাম। সোনালি রোদ্দুর মেখে রয়েছে গাছের মাথায়, নদীর বুকে। এখনো গরমটা পড়েনি, হাওয়ায় বেশ একটা আরামদায়ক ঠান্ডা। আর তখনই চোখ পড়ল কোণের সেই পরিত্যক্ত ঘরটায়। মনে হলো কেউ যেন ওর সামনে দাঁড়িয়ে কিছু করছিল। আমাকে তাকাতে দেখেই সুট করে ঢুকে পড়ল ভেতরে। এদিকে যে নিরঞ্জন বলল বাড়িতে আর কেউ নেই, তাহলে কি বাইরের লোক কেউ ঢুকেছে? চোর ছেঁচোর হলে তো মুশকিল। বৌদি, ওই দিকটা রান্নাঘর, যা লাগবে বাসন কোসন স্টোভ কেরোসিন সব আছে। রক্ষে করো, আমি মোটেই এখানে এসে হেসেল ঠেলতে পারবো না। যা করার তুমিই করো। আসলে বৌদি, কেউ এলে রান্না বান্না আমার বউই করে দেয়। মুশকিল হলো ও এখানে নেই, বুঝলেন। দোল বলে ওই বাপের বাড়ি গিয়েছে। বাপের বাড়ি কোথায়? আমরা আসবো জানতে না? ওই মিত্রগঞ্জ।
মিত্রগঞ্জ মানে তো সেই জয়নগরের ওদিকে না? হ্যাঁ হ্যাঁ স্যার, যেত না আসলে, দোল বলে ছেলে মেয়ে দুটো এমন বায়না ধরলো যে লিভ ইট। ভাস্কর বলছিল না যে ওদিকে কোথায় একটা বোকার মতো কথা বলো না তো। রুনটুর কি হবে? ড্রাইভারকে নিশ্চয়ই 3 স্টারে খাওয়াতে নিয়ে যাবে না? এই আস্তে কথা বলো, শুনতে পাবে। ওকে টাকা দিয়ে বলবো কোথাও খেয়ে নিতে। ইনফ্যাক্ট গাড়ি বুকিংয়ের সময় সেই কথাই হয়েছে। যা পারো করো। মরি চান করবে, চলো। ব্যাগ খুলে সাথী জামা কাপড় বের করতে শুরু করলো। মৌরি ঘরে ঢোকেইনি, বারান্দায় দৌড়ে বেড়াচ্ছে। সাথী ওকে টেনে হিঁচড়ে বাথরুমে নিয়ে গেল, আর আমার গা আবার ছমছম করে উঠল। কেননা বারান্দার দিকে তাকিয়ে মৌরি বলছে, তোমরা খেলো, আমি চান করে আবার আসছি। নিরঞ্জনকে টাকা দিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম দুপুরে কি আনতে হবে। রন্টুর কথা তুলতেই বলল, স্যার ড্রাইভার দাদাকে নিয়ে ভাববেন না, আমার বাড়ি নিয়ে চলে যাচ্ছি, ওখানেই থাকবে খাবে। তা কি গো, অসুবিধা নেই তো? না না, অসুবিধার কি আছে? আপনারা যদি বেরোন তাহলে সে ভাবতে হবে না, একটা ফোন করলেই আমার সাইকেলটা নিয়ে চলে আসবে, গাড়ি এখানেই থাকুক। আমরা এক্ষুনি কোথাও যাচ্ছি না, বিকেলে দেখি কি করি। আচ্ছা, হোটেলটা কত দূরে? এই তো এই সামনেই, নদীর ধার দিয়ে গেলে ওই 5-6 মিনিট, গাড়িতে গেলে ওই দিক দিয়ে অনেকটা ঘুরতে হবে, তাই। নদীর ধারের রাস্তা সেফ? না না, এখানে কোনো গন্ডগোল ফন্ডগোল নেই। আপনি যত রাত অবধি ঘুরুন না কেন, কিচ্ছু হবে না। আর বাঁধানো রাস্তা, চলতে ফিরতেও সুবিধে। চুরি চামারির ভয় নেই তো? আগে না না, আপনি সব জিনিসপত্র সারা রাত বাইরে রেখে দিন না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তা রাতে কি খাবেন? সে ও বেলা দেখা যাবে। চারপাশ নিস্তব্ধ, নদীর ওপরে রোদ্দুর ঠিকরে যাচ্ছে। বাগানটাতে প্রচুর গাছ, নারকেল, সুপুরি, আম, কাঁঠাল, কলা সব। সামনে তাকালাম, একটা নৌকা দুলতে দুলতে আসছে। ওটা কি মাছ ধরার নৌকা? কাল ভোর ভোর উঠে একবার গিয়ে দেখলে হয়। এক মনে নৌকাটা দেখছি, হঠাৎ মনে হলো খুব কাছে কোথাও কেউ যেন কাউকে বকে উঠল। এক মহিলার গলা, কিন্তু সাথী নয়। সামনে এগিয়ে এসে দোতলায় তাকালাম, কিন্তু দোতলায় কেউ নেই, 8 ঘাট সব বন্ধ। তাহলে কার গলা পেলাম আমি? কণ্ঠস্বরটা বেশ সুন্দর। চোখ নিচে নামাতেই মনে হলো পাশে যেন কিছু নড়ছে। ঘাড় ফিরিয়ে কিছুই দেখতে পেলাম না, কেবল মনে হলো একটা বুড়ো মতো লোক সেই ভাঙা ঘরটার মধ্যে সেঁধিয়ে গেল। তার সাদা ধুতি আমি দেখতে পেয়েছি স্পষ্ট। এ তো ভারী জ্বালা হলো দেখছি, দুমদাম বাইরের লোক ঢুকে পড়ছে। নিরঞ্জন বলল বটে যে চুরি চামারির কোনো ভয় নেই, কিন্তু ওর কথার উপরে ভরসা করে অসাবধান হয়ে থাকাটা কোনো কাজের কথা নয়। বাগানে নেমে এগিয়ে গেলাম ঘরটার দিকে, কিন্তু এগোতে এগোতেই একটা অদ্ভুত রকমের ভয় গ্রাস করছিল। দিন দুপুরে বদলোক ভেতরে আড্ডা গেড়েছে, আমাকে দেখলে ছোড়াছুড়ি বাগিয়ে তেড়ে আসবে এরকম কোনো ভয় নয়, বরং মনে হচ্ছিল ওদিকে না যাওয়াটাই মঙ্গল। গেলে হয়তো এমন একটা কিছু দেখতে পাবো যেটা আমি সহ্য করতে পারবো না। ভয়ের একটা মজা হচ্ছে প্রশ্রয় পেলে আরো চেপে বসে। কাজেই জোর করে ভয়টাকে চেপে রেখে এগিয়ে গেলাম ঘরটার দিকে। দরজা ভেঙে পড়েছে, বাইরে থেকেই বোঝা যাচ্ছে ভেতরে কেউ নেই, কেবল মাকড়সার জালে ভর্তি। তাহলে বুড়োটা গেল কোথায়? এতটাই ভুল দেখলাম। কিছু খুঁজছেন নাকি স্যার? কানের ঠিক পাশ দিয়ে শব্দটা হতে চমকে উঠেছি। নিরঞ্জন। জোর ভয় পেয়েছিলাম। তুমি এখানে খাবার আনতে যাওনি? একটু উষ্মা বোধহয় প্রকাশ পেল আমার গলায়। পাওয়াই স্বাভাবিক, এমনভাবে কেউ ভয় দেখায়? যাচ্ছি স্যার, যাচ্ছি।
বেশি দেরি হবে না, যাবো আর আসবো। তা এখানে কি দেখছেন? এই ঘরটা কিসের? ঠিক জানি না স্যার, তবে শুনেছি আগে নাকি কি একটা মন্দির ছিল, তারপরে এখানে কি একটা অ্যাক্সিডেন্ট হয়, সেই থেকে এরকমই পড়ে আছে। অ্যাক্সিডেন্ট মানে কি হয়েছিল? জানি না স্যার, আমি তখনও এ বাড়িতে আসিনি, তবে শুনেছি রাত্রিরে নাকি কারো মধ্যে কিছু দুম করে বাজ পড়েছিল। ঝড় নেই, জল নেই, হঠাৎ বাজ। ইস, ভেতরে কেউ ছিল তখন? জানি না স্যার। কতদিন আগে? তা হবে ওই 10-12 বছর তো হবেই। আমার মাথার মধ্যে ভোঁ ভোঁ করে উঠল। 10-12 বছর আগেই না মৌটুসির ঘটনাটা ঘটেছিল? এখানে কি কোনো ঠাকুর ছিল ভেতরে? রাধাকৃষ্ণ? না স্যার, রাধাকৃষ্ণ নয়, শুনেছি ওই মায়ের পুজো হতো, তবে ওই যেরকম মা কালী দেখা যায় ঠিক তেমনটা নয়। তবে সে জানি না বাবু, তবে সে মূর্তি নাকি ভিন্ন রকমের ছিল। ভিন্ন রকম মানে কিরকম? আমি খুঁচিয়ে খুঁচিয়ে জানতে চাই। আসলে আইকনোগ্রাফি ব্যাপারটা আমার বেশ ইন্টারেস্টিং লাগে। সুযোগ পেলেই এই নিয়ে নাড়াঘাটা করি। সেই করতে গিয়ে বেশ কিছু তন্ত্রের বইও ঘাঁটা হয়ে গিয়েছে। কাজেই অন্য রকমের কালী মূর্তি শুনে তো আকৃষ্ট হবেই। কিন্তু হাঁদা নিরঞ্জন কিছুই বলতে পারল না, অথবা বলল না। কি করছো কি ওই জঙ্গলের মধ্যে? কোথায় সাক্ষ্য আছে তার ঠিক নেই। চলে এসো ওখান থেকে। আচমকা নারী কণ্ঠ শুনে চমকে উঠেছি। তারপর দেখি সিঁড়ির ওপরে সাথী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে চুল ছাড়ছে। না না, সাপ খুব কিছুই এ বাগানে নেই, কোনো চিন্তা নেই। আমাদের হয়ে গেছে, তুমি এবার চান করে নাও। আমি চানে ঢুকলাম আর সারা গায়ে জলের ধারা পড়তেই শরীর জুড়িয়ে গেল। আহ, জায়গাটা সত্যিই সুন্দর। দুপুরে বিরিয়ানি আর চিকেন কষা খেয়ে একটা তোফা ঘুম দিয়ে উঠে দেখি আমি একাই শুয়ে আছি। সাথী আর মৌরি নেই। আরও কিছুক্ষণ আলস্য ভরে শুয়ে থেকে বাইরে উঁকি মারলাম। মৌরি বাগানে ঘুরে বেড়াচ্ছে, আর একটা চেয়ারে সাথী। ঘর থেকে আর একটা চেয়ার নিয়ে এসে মৌরিকে ডাকলাম, ওই এদিকে আয়। না, আমি খেলবো। ঠিক আছে খেল, কিন্তু জলের ধারে যাবি না। না মা, যাচ্ছি না, আমরা এইদিকে খেলছি। কথাটা খট করে কানে লাগলো। আমরা মানে কারা? মৌরি কার কথা বলছে? নিজেকেই বোঝালাম যে নিশ্চয়ই ওর সেই জুলি বুলি, কিন্তু মনের গহন থেকে কেউ যেন সমানে বলতে লাগলো মৌরি মোটেই ওর জুলি বুলির সঙ্গে খেলছে না। আর একজন কেউ আছে যাকে আমরা দেখতে পাচ্ছি না। আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। জোর করে মন থেকে ঝেড়ে ফেলে সাথীকে বললাম, এই চলো তো, বসে থেকে কি হবে, বাগানে একটু হাঁটি। হাঁটতে হাঁটতে গল্প করছিলাম। হঠাৎ সাথী বলল, ধূপ জ্বালিয়েছে কোথাও। কোথায়? জানি না, গন্ধ পাচ্ছ না? কই না তো। আবিষ্কার করলাম কথা বলতে বলতে কখন অন্যমনস্কভাবে সেই ভাঙা মন্দিরটার কাছে চলে এসেছি। অকারণেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। সকালে যখন এসেছিলাম ভাঙা দরজার উপরে লাল স্বস্তিকা চিহ্নটা কি তখন ছিল? আর পাচ্ছি না গন্ধটা। এই ঘরটা কিসের কে জানে? ও পুরনো মন্দির ছিল। তাই? সাবধান, জঙ্গল হয়ে আছে কিন্তু। একটু এগিয়ে উঁকি ঝুঁকি মেরে সাথী আমার দিকে ফিরে হাসল। সুরসুন্দরী বলে কেউ সম্ভবত মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন।
কেন? সাথী আঙুল তুলে ভাঙা দরজার ওপরে দেখালো। শ্বেত পাথরের ওপরে খোদাই করা ওং আগ সুর সুন্দরী শাহ লেখাটা মুছে মুছে গেলেও পড়া যায়। আমার অদ্ভুত লাগছিল। সকালে এসেও চোখে পড়ল না লেখাটা, অথচ এই সন্ধ্যের ঝোঁকে আলো আঁধারিতে তো দিব্যি দেখতে পাচ্ছি। কি হচ্ছে আমার? ওখান থেকে ফিরে যখন সিঁড়ির কাছে, তখনই মৌরি ছুটতে ছুটতে এলো। বাবা, জল খাবো। এই রে, ওর জলের বোতলটা আনা হয়নি। চল ঘরে গিয়ে দিচ্ছি, চল। উফ, খুব জল তেষ্টা পেয়েছে, তাড়াতাড়ি দাও। এই রে, ঠিক আছে, আমি গিয়ে বোতলটা নিয়ে আসছি, তোমরা বসো। সিঁড়ি দিয়ে উঠে ভেতরে ঢুকতে ঢুকতে মৌরির গলা পেলাম। মা মা, দেখো কি বিরাট জাহাজ, কত আলো। হ্যাঁ, ওই দেখো পেছনে আরেকটা। কটা জাহাজ দেখলে গোনো তো। সাথীর গলা শুনে আমার শিরদাঁড়া বরাবর ঠান্ডা কিছু একটা চলে গেল। কেননা মৌরির গলা সিঁড়ির নিচ থেকে পেলেও আমি স্পষ্ট শুনলাম সাথীর গলা ভেসে এলো ওপরের বারান্দা থেকে। আমি ঘরে পা দিলাম। ভয়ে আমার সর্বশরীর কাঠ হয়ে গেল। খাটের ওপর ওটা কে শুয়ে রয়েছে? আবছা অন্ধকারে দেখতে পাচ্ছি খাটের উপরে কেউ একজন শুয়ে রয়েছে। স্পষ্ট দেখতে পাচ্ছি নিঃশ্বাসের তালে তালে তার পেট উঠছে নামছে। অস্পষ্ট গোঙানিও শুনতে পেলাম মনে হলো। আমার পা দুটো ঠকঠক করে কাঁপতে লাগলো। সারা দেহ কেমন অবশ হয়ে আসছে। মাথাটা হঠাৎ বড় হালকা লাগছে। আমি বলতে চাইছিলাম কে ওখানে, কিন্তু গলা দিয়ে স্বর ফুটছিল না। পা দুটো ক্রমশ ভারী হয়ে যাচ্ছে। আলো জ্বালবারও সাহস নেই। আলো জ্বাললে কাকে দেখবো, কি দেখবো কে জানে। মাথার উপরে হঠাৎ কচি পায়ের ধূপ ধূপ শব্দ জেগে উঠল। কেউ যেন দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু উপরে তো কেউ নেই। একটা বাচ্চার কলকল। তারপরেই আমার পেছনের দরজায় ক্যাঁচ করে শব্দ। চেতনা হারানোর মুহূর্তে আলোটা জ্বলে উঠল আর চেনা গলা বলে উঠল, অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে রয়েছো কেন? আলোটা তো জ্বালে মানুষ। সাথীকে দেখে আমার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। ওহ, কি ভয়টাই না পেয়েছিলাম। পাশ বালিশটা পড়ে রয়েছে আর নির্ঘাত মৌরির কাণ্ড। চাদরটা দলা পাকিয়ে এমনভাবে বালিশের উপরে ফেলে রেখেছে যে অবিকল মানুষের মাথা বলে ভুল হয়। ইস, এতেই আমি ভয়টয় পেয়ে একসা। ঢকঢক করে জল খেয়ে মৌরি আবার বাগানে। যতক্ষণ খুশি খেলুক, বাড়িতে তো এরকম ফাঁকা জায়গা পায় না। গাছপালার ওপরে একটা অসামান্য চাঁদ উঠতেই নদী জুড়ে রূপো ছড়িয়ে পড়ল। সাথে কি একটা চেনা সুর গুনগুন করছে। আমি কেবল ভাবছিলাম যে দুপুরে ঘুমিয়ে তো সবশেষে আমিই উঠেছি। মৌরি তো তখন বাগানে, সাথীও। তাহলে চাদরটা ওভাবে রাখলো কে? এই শুনছো, সাহাদের সঙ্গে ভাস্করদার কি সম্পর্ক গো? জানি না, মক্কেল মনে হয়। বিমলেন্দু সাহার কেসটা কি ভাস্করদাই করেছিল? না, মনে হয় বিমলেন্দু সাহার বিরুদ্ধে তো কেসটা প্রমাণ করা যায়নি। জানি। ওকে বাঁচিয়ে দিয়ে ভাস্করদার টুপিতে আরেকটা পালক উঠল। আমরাও আরামে ছুটি কাটাচ্ছি, কিন্তু ফুলের মতো নিষ্পাপ মেয়েটা কোনো বিচার পেল না। তুমি তো যা বলছো মিডিয়ার কথা শুনে, কিন্তু সবদিকে তলিয়ে দেখে বিচারক যখন ওকে নিরাপরাধ বলেছেন, তখন বিমলেন্দু সাহার নামে দোষ দেওয়াটা অন্যায়। তাছাড়া ভাস্কর ওর কেসটা করেছে কিনা তাও তো আমরা জানি না। খুব সম্ভব করেনি। কি জানি, আসলে মৌটুসিরও সেই সময় 8 বছর। মানে
আমাদের মৌরির বয়সী। তাই বুকের মধ্যে কিরকম একটা করে। ঠিক তখনই মৌরির হাসি ভেসে এলো, যেন কাউকে বলছে, আমিও নাচতে পারি, দেখবে? মাথার ওপর দিয়ে কি একটা পাখি ডাকতে ডাকতে উড়ে গেল। এই তীব্র জ্যোৎস্না, অন্ধকার গাছগাছালি আর জোনাকির মধ্যে ওই শব্দটা কিরকম অপার্থিব লাগছিল। হ্যাঁ গো, এখানে এত স্টিমার আর জাহাজ কেন? আসলে বাঁদিকে ডায়মন্ড হারবার আর ডান দিকে ফলতা এক্সপোর্ট জোন, সেই জন্যই হয়তো। আর ওপারে ওই যে আলো জ্বলছে, ওখানে হলদিয়া। একটা ছোট আলো ঝলমলে স্টিমার বেরিয়ে গেল। হঠাৎই সাথী আর্তনাদ করে উঠল। কি হয়েছে মামুনি? ওরকম করছিস কেন? ফ্যাটফেটে জ্যোৎস্নায় ঝুপসি ঝুপসি গাছের সামনে দাঁড়িয়ে, হাত দুটো সামনে বাড়িয়ে রেখে পেছনে একটু হেলে মৌরি পাগলের মতো ঘুরছে। মনে হচ্ছে যেন কেউ ওর হাত দুটো ধরে রেখে ওকে ঘোরাচ্ছে। ওর চুল উঠছে, সর্বাঙ্গে চাঁদ ঠিকরে যাচ্ছে, আর সেই সঙ্গে একটা অদ্ভুত খলখল করে হাসি। বাচ্চার হাসি যে এত বিভৎস হতে পারে আগে জানতাম না। শরীরে কাঁটা দিয়ে উঠল। তারপরে দুজনেই দৌড়ে গিয়ে চেপে ধরতে নাচটা বন্ধ হলো বটে, কিন্তু ওই ভয়ঙ্কর খলখল হাসি কিছুতেই থামছে না। খুব জোরে ঝাঁকুনি দিতে ও কিরকম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। কি হলো মনা, তুই তুই এরকম করছিস কেন? কোনো উত্তর নেই। আরো দুটো ঝাঁকুনিতে ওর সম্বিত ফিরল, হাসিটাও বন্ধ হলো, হাঁপাচ্ছে। সাথী ওকে জড়িয়ে ধরে আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে মামুনি? ওরকম করছিস কেন? মৌরি আমার দিকে ফিরল, কিন্তু আমাকে যেন দেখতেই পেল না। পেছনে অন্ধকারকে উদ্দেশ্য করে বলল, দেখলে তো দিদি, আমিও নাচতে পারি কি না? আমি চমকে পেছনে ফিরলাম। ধপধপ করছে সাদা পাথরের সিঁড়ি, আর কেউ নেই। মৌরিকে জিজ্ঞেস করাতে ও গলগল করে একগাদা নাম বলে গেল। ওই সেন্দুর আর জুলি বুলিকে তো আমি চিনি, কিন্তু ওরকম উন্মত্তের মতো ঘুরছিল কেন তার কোনো সদুত্তর পাওয়া গেল না। ও কি নিজেই ব্যালেন্স রেখেছিল? এই বয়সে এতখানি ব্যালেন্স রাখা সম্ভব? নাকি আমরা তিনজন ছাড়াও চতুর্থ আরেকজন কেউ আছে যাকে আমরা দেখতে পাচ্ছি না? সেই ওর হাত ধরে রেখেছিল। একটু জিরিয়েই মৌরি আবার খেলবে বলে উঠে পড়ল, কিন্তু আমার মনে হচ্ছিল আর বাইরে থাকা ঠিক হবে না, বরং ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে আলো জেলে রাখলেই আমরা নিরাপদে থাকব। কাজেই ওকে জোর করেই ঘরে টেনে আনা হলো। সকালের খাবার অনেকটাই বেঁচে গিয়েছিল, তাই গরম করে খেয়ে মৌরিকে শুইয়ে সাথী চাপড়ে চাপড়ে ঘুম পাড়িয়ে দিল। তারপরে আমাকে বলল, হ্যাঁ গো, মেয়েটার কি হলো? আমার না খুব ভয় করছে। এরকম একটা খুনির বাড়িতে না না এলেই হতো। আমি কি বলবো? ভয় যে আমারও করছে সেটা জানতে পারলে তো ওর অবস্থা আরো খারাপ হবে। কাজেই আমল না দিয়ে বললাম, ছাড়ো তো, সারাক্ষণ ঘরের মধ্যে থেকে থেকে এখানে যেই খোলা জায়গা পেয়েছে অমনি ওর কল্পনাগুলো উঠতে শুরু করেছে। শুনলে না কোন দিদির সঙ্গে নাচছিল? জুলি বুলির সঙ্গে নতুন আমদানি আর কি। যদি সেই মোটুসির অতৃপ্ত আত্মা হয়? কথাটা শুনে হাসি পাওয়ার বদলে আমার গায়ে কাঁটা দিল। মনে হলো সাথীকে জড়িয়ে ধরে থাকলেই আমি সেফ, কিন্তু ওকে কাছে টানতে গিয়েও ছেড়ে দিলাম। খালি মনে হচ্ছে কেউ যেন আমাদের দেখছে। সাথী বালিশে মুখ গুঁজে রেখেছে। ওর ওইসব ইমাজিনারি লোকজন নিয়ে খেলাটা বন্ধ করা, বুঝলে? সারাক্ষণ কল্পনার জগতে থাকা এর থেকে স্কিজোফ্রেনিয়া ডেভেলপ করতে পারে। নিজে করাও না, এমন ভাবে বলছো যেন আমিই মাথায় ঢুকিয়েছি।
নিজেই তো লম্বা চওড়া কথা বলতে যে এতে নাকি কল্পনা শক্তি বাড়ে, মন প্রসারিত হয়, আরো কত কি সব বাহাদুরি বেরিয়ে গেল। অনেক রাত অবধি ঘুম এলো না। সকাল থেকে কি যে সব আজগুবি কারবার চলছে। পাশবালিশকে মানুষ ভাবাটা চোখের ভুল মানছি, কিন্তু ওই ঘরটায় দুবার দেখলাম কাউকে ঢুকতে। কারা তারা? ঢুকেছে কিন্তু বেরিয়ে আসতে তো দেখিনি। তাহলে কি ঘরটা ওরকমই? কেউ ঢুকলে তাকে খেয়ে নেয়? বন্ধ চোখের পাতায় ঘরটার চেহারা ভেসে এলো। ভাঙা হাঁ করা দরজা, একটু ওপরে দুটো গোল গোল ঘুলঘুলি, ঠিক যেন একটা ক্ষুধার্ত মুখ। দেবীর মন্দির ছিল। দেবী মানেই যে প্রসন্ন মূর্তি তা তো নয়। কোন ভয়াল রূপের পুজো করতো এরা? বিদ্যুৎ চমকের মতো একটা কথা মনে পড়ে গিয়ে আমাকে অসাড় করে দিল। মন্দিরের দরজার মাথায় যে সুর সুন্দরী সাহা লেখা, সেটা কি আসলে সোয়াহা? বটা মুছে গিয়েছে। যেমন আগ শব্দটার পরেও কিছু ছিল, এখন মুছে গিয়েছে। কথাটা কি আগচ্ছ? তার আগে কি হরিং ছিল? ভূত ডামর তন্ত্রে সুর সুন্দরী নামটা দেখেছিলাম বলে মনে হয়। তিনি তো একজন পিশাচিনী। নর বলি, বিশেষ করে কুমারী বলি ছাড়া তার পুজো সম্পন্ন হয় না। চোখ বন্ধ রেখেও আমি বুঝতে পারলাম ওই ভাঙা মন্দির আর তার ভয়াল দরজা আমাকে আকর্ষণ করছে। মনের ভেতর থেকে কে যেন ঠেলে তুলে দিতে চাইছে আমাকে, বলছে, চলো না একবার মন্দিরে পুজো দেখে আসি। গেলেই দেখতে পাবো রক্তাম্বর পরিহিত বিমলেন্দু সাহা আসনে বসে মন্ত্র জপছে, আর পাশে একটা বাচ্চা মেয়ের ছিন্ন শির। ওই রক্তপান করে তৃপ্ত সুর সুন্দরী দেবী বিমলেন্দু সাহার আজ্ঞাবহ হয়ে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। পুলিশের সাধ্য কি ওর বিরুদ্ধে কেস দেয়? বাবা টয়লেট যাব। হঠাৎ মৌরি ডাকলো, আর আমার ঘোর কেটে গেল। অবাক হয়ে আবিষ্কার করলাম যে আমি খাট থেকে নেমে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু কখন যে এখানে এসেছি কিছুতেই খেয়াল করতে পারলাম না। মৌরি না ডাকলে কি হতো কে জানে। সকালে ঘুম ভেঙে প্রথমেই মনে হলো এত আরামে বহুদিন ঘুমাইনি। বাগানে বেরোতেই এক ঝাঁক রোদ্দুরে মনটা খুব ভালো হয়ে গেল। এমনকি গত রাত্রিরে ভয় পেয়েছিলাম ভেবে নিজের মনেই হেসে ফেললাম। আসলে 12 মাস 30 দিন 3 কামরার ফ্ল্যাটে মেয়ে, বউ আর বুড়ো মাকে নিয়ে থাকতে থাকতে আচমকা যদি এরকম নির্জন একটা জায়গায় এসে পড়তে হয়, তাহলে মন থেকে গুছিয়ে নিতে, মানিয়ে নিতেও তো একটা সময় লাগে। কাল সেটাই হয়েছিল আর কি। নিরঞ্জনের আনা গরম গরম লুচি তরকারি খেয়ে নদীর পাড় ধরে হাঁটতে বেরোলাম। ওই হোটেলটাও খুব দূরে নয়, কাজেই দুপুরে নিরঞ্জনকে দিয়ে খাবার আনানোর দরকার পড়ল না, নিজেরাই চলে গেলাম। ফিরে এসে আমি আর সাথী একটু গড়িয়ে নিলেও মৌরি কিছুতেই ঘুমোলো না। সারা দুপুর জানলার ধারে বসে নিজের মনে এলো পাথাড়ি বকবক করে গেল। চোখটা বেশ লেগে এসেছিল, কিন্তু সাথীর বকুনি আর মৌরির কান্নার শব্দে সেটা চটকে গেল। কেন যে সারাক্ষণ মেয়েটার পিছনে খিটির খিটির করে? দুদিনের জন্য বেড়াতে এসেও মেয়েটাকে না বকলে নয়। খেলছে খেলুক না। জানো ও কি করেছে? একলা একলা দোতলায় উঠে গেছে। আমি যখন ওকে খুঁজছি তখন বারান্দা থেকে আমায় ডাকছে। ঠিক আছে, তার জন্য এত বকার কি আছে? দাঁড়াও, এখনো শেষ হয়নি। নামার সময় একটা পুতুল নিয়ে চলে এসছে। এরা কি ভাববে বলো তো? কে আবার কি ভাববে? কেউই তো নেই। ফেরার সময় আবার রেখে দিলেই হলো।
চেঁচামেচি না করে মেয়েটাকে একটু নিজের মনে থাকতে দাও। বলে আমি মৌরিকে কাছে টেনে নিলাম, মাথায় হাত বুলিয়ে আদর করে ওকে নিয়ে বাগানে নেমে গেলাম। কিছুক্ষণ পর মৌরি, সাথী আর আমার মধ্যে চোর পুলিশ খেলা জমে উঠল, কিন্তু তার মধ্যেও আমার মাথায় টিকটিক হচ্ছিল। বারবার ওপরে তাকাচ্ছিলাম। শেষে আর থাকতে না পেরে বললাম, তোমরা খেলো, আমি জল খেয়ে আসি। ওদের বাগানে রেখে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম, যদিও উঠতে রীতিমতো ভয় করছিল। কি বিশাল বাড়ি রে বাবা! নির্জনতার মধ্যে আমার পায়ের আওয়াজে চারপাশ থমথম করতে থাকলো। কিন্তু যা দেখার এখনই দেখে নিতে হবে, সন্ধে হয়ে গেলে আর পারবো না। বেশ অনেকগুলো সিঁড়ি ভেঙে দোতলার ল্যান্ডিংয়ে উঠে বাঁক নিতেই আমার সারা গা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সিঁড়ির শেষে একটাই দরজা, আর সেখানে পেল্লায় একটা তালা ঝুলছে। ভেতরে ঢোকার কোনো পথই নেই। তাহলে মৌরি বারান্দায় গেল কি করে? কে তালা খুলে দিল? দরজার ওপরে ওরকম ভয়ানক দুটো চোখই বা আঁকা কেন? কিভাবে যে নিচে এসেছিলাম জানি না। সাথীকে কিছু বলা যাবে না, ভয় পাবে। যদিও সম্ভাব্য উত্তর হচ্ছে যে দুপুরে নিরঞ্জন এসেছিল, ওর সঙ্গেই মৌরি ওপরে গিয়েছে, কিন্তু সেটা বিশ্বাসযোগ্য ঠেকছে না, কেননা সাথী তো নিরঞ্জনের নাম করেনি। মৌরিকে জিজ্ঞেস করলেই ল্যাঠা চুকে যায়, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছিল এসব কিছু জানতে নেই। মৌরি এমন কিছু একটা উত্তর দেবে যেটা না শোনাই আমার পক্ষে মঙ্গলকর। সন্ধ্যাবেলা চড়াচড় ভেসে যাচ্ছিল জ্যোৎস্নায়। আমরা দুজনে বাগানে বসে রয়েছি। মৌরি নিজের মনে সামনেই ঘুরছে। হঠাৎ বলল, বাবা নৌকো দেখবো। নদীর দিকে তাকিয়ে থাকো, দেখতে পাবে। কই নৌকো? একটাও তো নেই। এই ঘ্যান ঘ্যান করো না তো। কি হচ্ছে কি? কোথায় যাচ্ছ? যাও, চুপ করে বসে থাকো, উঠলেই মার খাবে। এত জোরে আমি চেঁচিয়ে উঠেছি যে সাথী অবধি চমকে গিয়েছে। কিন্তু আমার কিছু করার নেই। আমি স্পষ্ট দেখতে পেয়েছি যে ওই ভাঙা মন্দিরটা দাঁড়িয়ে হাতছানি দিয়ে মৌরিকে ডাকছে। তার সাদা দাঁতের ঝিলিক আমি দেখতে পেয়েছি, আর মৌরি স্বপ্নাবিষ্টের মতো পায়ে পায়ে এগিয়ে যাচ্ছিল সেই দিকে। কি হলো কি তোমার? এইভাবে কেউ মেয়েটাকে বকে? সাথী কাছে টেনে নিল মৌরিকে, আর মন্দিরের দিক থেকে এক ঝলক ঠান্ডা হাওয়া বয়ে গেল আমাদের ছুঁয়ে। ঠিক যেন অতৃপ্তির দীর্ঘশ্বাস। মনে হলো দোতলার বারান্দা থেকে কে যেন ঝুঁকে আমাদের দেখছে, নানাভাবে আমাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। আমি প্রাণপণে নিজেকে ওপরে তাকানো থেকে বিরত রেখেছি। সেই সময় দূর থেকে একটা সাইরেন বেজে উঠল। আমি বলতে গেলাম যে এবার স্টিমার আসছে, কিন্তু বলার আগেই মৌরি ওর মায়ের হাত ছাড়িয়ে দৌড়ে গেল সিঁড়ির দিকে। এক লাফে চড়ে বসল সিংহের পিঠে। স্টিমারের দ্বিতীয় সাইরেনটা দিতেই মৌরি পাশের সিংহের দিকে তাকিয়ে বলে উঠল, 1 2 3 স্টার্ট। তারপরই দুলতে শুরু করলো। সে কি ভয়ঙ্কর দোলা, যেন পুরো পাগল হয়ে গিয়েছে। আর তার সঙ্গে সেই খলখল করে অপার্থিব হাসি। আমি যে গিয়ে ওকে থামাবো সে ক্ষমতাও আমার নেই। পা দুটো একদম জমে গিয়েছে। তাছাড়া এগোতে গেলেই ওপরে যে দাঁড়িয়ে আছে তার সঙ্গে চোখাচোখি হয়ে যাবে। কেউ একজন নেমে আসছিল তখন সিঁড়ি দিয়ে, মৌরির পেছনে এসে দাঁড়ালো। আর তখন যেন বহু দূর থেকে সাথীর গলা ভেসে এসে আমার চেতনায় আঘাত করল। হাঁ করে দেখছো কি? মেয়েটা যে পড়ে যাবে, কোনো হুঁশ নেই। সম্বিত ফিরে পেয়ে দৌড়ে ওকে ধরতে যাব, স্টিমারটা তৃতীয় সাইরেন দিয়ে শাঁ শাঁ করে বেরিয়ে গেল।
আর মৌরীও অমনি সিংহের পিঠ থেকে নেমে একটা তীক্ষ্ণ শব্দ করে দৌড়ালো ভাঙা মন্দিরের দিকে। পরের মুহূর্তগুলো আমার আর মনে নেই, কেবল এইটুকু খেয়াল আছে যে কে যেন আমার অন্তঃস্থল থেকে বলে উঠেছিল, সব শেষ, সব শেষ। আর তারপর আমি মৌরীকে লক্ষ্য করে ঝাঁপ দিয়েছিলাম। ও তখন মন্দিরের দরজার ঠিক সামনে। আমার একটা দীর্ঘশ্বাস আমাদের ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল। আরো অনেক পরে সাথী আমার দিকে ফিরে ধিক্কার ভরা গলায় বলেছিল, সিন্সটা কি বাড়িতে রেখে এসেছো? মেয়েটা ওইভাবে দুলছে আর তুমি হাঁ করে দেখছো। মৌরী তখন বিছানায় কাদা। আরে আমি যেতে যেতেই তো দেখলে দৌড় দিল। বাজে এক্সকিউজ দিও না। তোর নিজে দৌড়ে যাওনি কেন? বসে বসে শুধু হুকুম। নিজের সেন্সটা কোথায় ছিল তোমার? সত্যি বলতে কি আমারও আর ভালো লাগছে না। ফিরে গেলেই বাঁচি। কাজেই কোনো উত্তর দিলাম না। ঢের বেড়ানো হয়েছে, আমি কালকেই ফিরে যাব। এই খুনের বাড়িতে আসাটাই ভুল হয়েছে। একটা বাচ্চা মেয়েকে তুলে এনে পুজোর নামে বলি দেয়, সেই বাড়িতে তুমি আনন্দ করে থাকতে পারো, আমি পারি না। ইচ্ছে করছে এক্ষুনি বেরিয়ে যাই। এখানে আসার ব্যাপারে না তোমার আর মৌরিরই সব থেকে বেশি উৎসাহ ছিল। আমাকে বলে কি হবে? তাহলে আর কি, সব দোষ আমার। দয়া করে রন্টুকে ফোন করে বলো যে কাল ভোরেই বেরিয়ে যাও। आपके द्वारा डायल किया गया नंबर या अभी स्विच्ड ऑफ है या नेटवर्क क्षेत्र से बाहर है। যান্ত্রিক কণ্ঠ জানিয়ে দিল যে রন্টু আর নিরঞ্জন দুজনেই পরিষেবা সীমার বাইরে। সাথী এমনভাবে তাকালো যেন ফোনের কানেকশন না হওয়াটাও আমারই দোষ। তারপর মৌরীকে ভালো করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমি সমস্ত জানলা দরজা বন্ধ করে দালান, বারান্দা, পাশের ঘর, বাথরুম, রান্নাঘর সর্বত্র আলো জ্বালিয়ে দিলাম। গোটা বাড়ি আলো ঝলমল করছে এখন। এমনিতে আলো জ্বললে আমাদের ঘুম হয় না, কিন্তু এই মুহূর্তে আলোই আমাদের স্বস্তি দিতে পারে। আসল সময় হাঁদার মতো দাঁড়িয়ে থাকবে, আর এখন আলো জ্বালিয়ে আদিক্ষেতা হচ্ছে। বিড়বিড় করে নিয়ে সাথী পাশ ফিরল। জবাব দিলেই ঝগড়া শুরু হবে, কিন্তু আলো নিভিয়ে অন্তত আজ রাতে আমি শুতে পারবো না। যা যা ঘটছে তার সবটাই কি মৌরীর কল্পনার খেলা? তাহলে আমি যা কিছু টের পাচ্ছি সেগুলো কি? খুব সম্ভব ফ্ল্যাশ টানার শব্দেই ঘুমটা ভেঙে গিয়েছিল। বেশ খানিকক্ষণ কাটল, তবু সাথী ঘরে ঢুকছে না দেখে ঘাবড়েই গেলাম। কি হলো রে বাবা? দেখবো বলে উঠে বসতেই দেখি সাথী পাশে শুয়ে অঘরে ঘুমোচ্ছে। তাহলে বাথরুমে ফ্ল্যাশ টানলো কে? এখনো তো জলের শব্দ হচ্ছে। এত অন্ধকার কেন চারপাশে? আলোগুলো কে নেভালো? লোডশেডিং নাকি? কিন্তু বাইরে থেকে চাঁদের আলো আসছে কি করে? জানলা খুলল কে? কোনো রকমে খাট থেকে নেমে আলো জ্বালতেই চোখে পড়ল মৌরীর বালিশ ফাঁকা। সাথীকে ডেকেই ঊর্ধ্বশ্বাসে বাইরে দৌড়ালাম। দরজা হাট করে খোলা। বারান্দায় পা দিতেই স্টিমারের তীব্র সাইরেন। ভুতুড়ে জ্যোৎস্নায় চারদিক সাদা। মৌরী কোথাও নেই। আমি পাগলের মতো চিৎকার করে উঠলাম, মৌরী, মৌরী! কোনো সাড়া নেই। আমার বুঝতে দেরি হলো না ও কোথায়, ও কখন বেরিয়ে গিয়েছে জানি না। এতক্ষণে যা সর্বনাশ সবার হয়ে গিয়েছে। পাগলের মতো গিয়ে পড়লাম সেই মন্দিরের কাছে, আর সে হিংস্র দাঁত বের করে হেসে উঠল। কোনো বোধ কাজ করেনি আমার। কোন শক্তিতে যে ভেতরে ঢুকে গেলাম জানি না। মুখে ঝাপটা মেরে 4-5টা চামচিকে বেরিয়ে গেল। মোবাইলের টর্চ জেলে দেখি ভেতরে শূন্য বেদি। দেবতার মূর্তি কোথায় হাওয়া হয়ে গিয়েছে কে জানে। আর সেই একটা হাঁড়ি কাঠ, কি একটা চ্যাটচ্যাটে জিনিস পায়ে লাগলো। টর্চ ফেলেই দেখি তার সামনে মামনি বলে আর্তনাদ করে উঠল সাথী। সেও যে পেছনে পেছনে দৌড়ে এসেছে টের পায়নি।
সামনে ভয়াল হাড়ি কাঠ, আর তার সামনে মৌরি উপুড় হয়ে পড়ে রয়েছে। হাত থেকে মোবাইল খসে পড়ে যাচ্ছিল। কোনো রকমে সেটা সাথীর হাতে দিয়ে নিচু হলাম ওকে কোলে তুলে নেব বলে। অন্ধকারে মেঝেতে হাত লাগতেই একটা ভিজে চ্যাটচ্যাটে অনুভূতি, আর ওকে স্পর্শ করা মাত্রই মৌরি চেঁচিয়ে উঠল, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, আমরা লুকোচুরি খেলছি, দিদি আমাকে খুঁজছে। ওকে ধরে রাখবো কি? মনে হলো আমি নিজেই পড়ে যাব এবার। ও কার সঙ্গে লুকোচুরি খেলছে? কি হচ্ছে কি? মৌরি, মৌরি তাকাও আমার দিকে। মৌরি ছটফট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতেই অন্ধকার বেদির দিকে তাকিয়ে বলল, এটা হবে না, বাবা ধরে রেখেছে আমাকে, এখন ছুঁয়ে দিলে হবে না। সাথীর মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। মৌরিকে সমস্ত শক্তি দিয়ে জাপটে ধরে পাঁজা কোলা করে তুলে নিয়ে আসতে যাব, জামা ধরে কেউ টানল। পেছনে না তাকিয়ে সবলে সেই টান অগ্রাহ্য করে বেরিয়ে এলাম আমি। ফড়ফড় আওয়াজে বুঝলাম জামাটা ছিঁড়েছে। মুখে আবার চামচিকের ঝাপটা লাগলো। ঘরে ফিরে এসে মৌরিকে জোর করে শুইয়ে দিয়ে আমরা জড়সড় হয়ে বসে রইলাম। ভালো করে হাত ধোয়া সত্ত্বেও সেই চ্যাটচ্যাটে অনুভূতিটা যাচ্ছে না। কি লেগেছে কে জানে। গোটা বাড়ি আবার আলোয় ভরা, জানলাগুলো আবার বন্ধ, চারপাশ শব্দহীন। রাত কাটতেই চাইছে না। বাইরে কি ঝড় উঠেছে? নাহলে বন্ধ জানলার পাল্লায় কে ধাক্কা দিচ্ছে এইভাবে? ভোর না হতে আমাদের ফোন পেয়ে নিরঞ্জন আর রন্টু বেজায় ঘাবড়ে গেল। কি এমন ঘটলো যে সাত সকালে এইভাবে চলে যেতে হচ্ছে? হঠাৎ বাড়ি থেকে ফোন এসেছে বলা ছাড়া আর কি বলবো ওদের। ফাঁকা বাড়িতে ভয় পেয়ে দুটো প্রাপ্তবয়স্ক মানুষ পালাচ্ছে শুনলে লোকে হাসবে। সত্যি বলতে কি, মৌরির পাগলামি ছাড়া তো কিছু ঘটেনি, কিন্তু নিরঞ্জনের মুখ দেখে মনে হচ্ছিল ও বুঝতে পেরেছে অনেক কিছু। ও হয়তো অনেক কিছুই জানে, কিন্তু আমাদের বলেনি। ফেরার পথেও গোটা রাস্তা আমাদের মুখে কোনো বাক্য ছিল না। দূর থেকে আমাদের কমপ্লেক্সটা দেখতে পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো আমাদের বুক থেকে। আমি মোড়ের মাথায় নেমে যাই, তুমি আর মৌরি বাড়ি চলে যাও। কেন? দুধ নিতে হবে তো। আর বাড়ি গিয়ে দেখো ফ্রিজে ডিম আছে কিনা, না থাকলে আমাকে ফোন করে জানিয়ে দিও, কিনে নেব। মা, আমিও যাব। বলে মৌরি নেমে গেল। আমি একা গাড়ি নিয়ে এসে নামলাম কমপ্লেক্সের সামনে। ওপরে উঠে বেল দিতে মা দরজা খুলে আমাকে দেখে অবাক। ও মা, তুই চলে এসেছিস? আমি কিছু বলার আগেই মা ভেতরের দিকে মুখ ঘুরিয়ে ডেকে উঠল, মৌরি, দেখবি আয়, বাবা এসে গিয়েছে। পর মুহূর্তে একটা চেনা পায়ের শব্দ, আর তারপরেই বাবা, বাবা। কিন্তু মৌরি আমার উপরে ঝাঁপিয়ে পড়ার আগেই আমার মাথার মধ্যে একটা বিস্ফোরণ ঘটে গেল। আমি তাহলে কাদের নিয়ে ফলতা গিয়েছিলাম? চেতনা লুপ্ত হওয়ার আগে বেডরুমের সামনে লাল নাইটি পরা সাথীকে এক ঝলক দেখেছিলাম, আর ওর গলা থেকে বেরিয়ে আসা আর্তনাদটা কানে আছড়ে পড়েছিল। এইটুকু শুধু মনে আছে। তারপর কখন ডাক্তার এসেছে আর কখন যে আমার জ্ঞান ফিরেছে কিচ্ছু জানি না। অনেক পরে সাথীর সঙ্গে গল্পের ফাঁকে জেনেছি যে বিমলেন্দু সাহার বাড়ি শুনেই নাকি ফলতা যাওয়াটা আমরা বাতিল করে দিয়েছিলাম। তাহলে সেদিন সকালে আমি কোথা থেকে ফিরলাম? সবাই বলছে যে আমি নাকি দুদিন সাইটেই ছিলাম। আমিও কি তার মানে মৌরির মতোই নিজের জগৎ তৈরি করে তার মধ্যেই বাস করছিলাম এই দুদিন? নাকি সবটাই স্বপ্ন?
কোনটা স্বপ্ন? ফলতা না আমার বাড়ি? হয়তো এখনই আমি আসলে স্বপ্ন দেখছি। সুর সুন্দরীর মন্দির হয়তো আমাকে ঘুম পাড়িয়ে আটকে রেখেছে, কে জানে। প্রকৃতির উন্মত্ততাকে আমরা ভয় পাই ঠিকই, কিন্তু মাঝে মাঝে সে ভয় দেখাতে চায় না। সে আমাদের নিয়ে খেলতে চায়, এবং সেই খেলা ভয়ের থেকেও ভয়াবহ। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, কৌশিক এবং কাব্যশ্রী। শব্দগ্রহণ ও আবহে সায়ন। আজকের গল্পটা আমরা নিয়েছি বুকফোন থেকে প্রকাশিত অদ্ভুত বাড়ির রহস্য বইটি থেকে। শুনছিলেন সৌমিত্র বিশ্বাসের কাহিনী মায়া। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।